বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জেট প্ল্যান্টের গ্রীষ্মকালীন পরিচর্যা। তোমাদের বাগানের জেট প্ল্যান্টের কি কিছুতেই ভালো বৃদ্ধি হচ্ছে না? জেট প্ল্যান্টের পাতা কি হলুদ হয়ে ঝরে পড়ছে? নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করার পর কি জেট প্ল্যান্টকে বাঁচাতে পারছো না? আজকের এই ভিডিওটা দেখার পর এই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তাছাড়া আজকের এই ভিডিওতে বলবো জেট প্ল্যান্টকে কিভাবে খুব তাড়াতাড়ি মোটা করতে পারবে, কিভাবে বনসাই লুক দিতে পারবে, তাছাড়া সম্পূর্ণ হোমমেড খাবার গাছে প্রয়োগ করে কিভাবে গাছের পাতা সবসময় সবুজ চকচকে থাকবে, কিভাবে জেট প্ল্যান্টকে বটগাছের মতো মোটা করতে পারবে, গ্রীষ্মকালে জেট প্ল্যান্টকে কোথায় রাখতে হবে, কতটা পরিমাণ জল এই গাছে প্রয়োগ করতে হবে, সব রকম টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা একটু যদি স্কিপ করে করে দেখো অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। বন্ধুরা, প্রথমেই বলবো কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের জেট প্ল্যান্ট কিন্তু সবসময় সুস্থ থাকবে। জেট প্ল্যান্ট আমরা এই গ্রীষ্মকালে কোথায় রাখবো? জেট প্ল্যান্ট যেহেতু গ্রীষ্মকালীন গাছ, যেহেতু গ্রীষ্মকালে এই গাছের ভালো গ্রোথ হয়, তাহলে আমরা এই গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যেই রাখবো। তবে এপ্রিল মাস থেকে যখন তাপমাত্রা বাড়তে শুরু করবে তখন কিন্তু আমরা এই গাছকে দুপুরবেলা একটু সেরি জায়গায় রাখবো। অতিরিক্ত রোদ্দুরে কিন্তু এপ্রিল মাস থেকে আর রাখা যাবে না। টিপস নাম্বার 2, বন্ধুরা, জেট প্ল্যান্টের পাতা যদি হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে, প্রথম যে কারণটা আমাদের লক্ষ্য করতে হবে টবের মাটি কেমন আছে। টবের মাটি যদি খুব বেশি ভেজা থাকে তাহলেও গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়। আবার যদি দেখা যায় যে টবের মাটি খুব বেশি শুকিয়ে গেছে তাহলেও কিন্তু গাছের পাতা ঝরে যায়। পাতার মধ্যে যে জল জমা থাকে সেটা শুকিয়ে যায় এবং ধীরে ধীরে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে যেতে থাকে। আর টবের মাটি অতিরিক্ত ভেজা থাকলে গাছের শিকড়ে ফাঙ্গাস অ্যাটাক করে, যার ফলে আমাদের গাছের পাতা হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে যেতে থাকে। মাটি শুকনো থাকলে মাটিতে জল প্রয়োগ করতে হবে, কিন্তু মাটি যদি ভেজা হয়ে থাকে, কিছুতেই যদি শুকনো না হয়, তাহলে সেই গাছের কিন্তু রিপোর্ট করতে হবে। ড্রেনেজ হোল ঠিক আছে কিনা লক্ষ্য রাখতে হবে এবং রিপোর্ট করলে গাছ কিন্তু আবার সুস্থ হয়ে যাবে। টিপস নাম্বার 3, বন্ধুরা, জেট প্ল্যান্টের কিন্তু এই সময় একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, পিঞ্চিং। এই সময় আমরা আমাদের বাগানের জেট প্ল্যান্টকে যদি পিঞ্চিং করতে পারি, গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। যে সমস্ত গাছ খুব লম্বা লম্বা হয়ে গেছে সেই ডালগুলোকে আমরা যদি এই সময় হালকা করে পিঞ্চিং করতে পারি, গাছগুলো খুব তাড়াতাড়ি ঝোপালো হবে। কারণ গ্রীষ্মকাল হলো জেট প্ল্যান্টের গ্রোথের সময়। এই সময় পিঞ্চিং বা হার্ড প্রুনিং করলে সেই গাছের ব্রাঞ্চ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। শীতকালে কিন্তু জেট প্ল্যান্ট একেবারেই বৃদ্ধি হয় না, জেট প্ল্যান্টের বৃদ্ধি থমকে থাকে। যে সমস্ত গাছ নার্সারি থেকে কিনে আনার পর কিছুতেই গাছের ভালো বৃদ্ধি হচ্ছে না, সেই গাছের খুব ভালোভাবে মাটি তৈরি করে তোমরা যদি রিপোর্ট করে দাও এবং এইভাবে হালকা পিঞ্চিং করে দাও, তাহলে সেই গাছটা কিন্তু কয়েকদিনের মধ্যেই ঝোপালো হয়ে উঠবে। আর একবার নার্সারি থেকে জেট প্ল্যান্ট কিনে আনার পর আর কিন্তু কখনো এই গাছের চারা তোমাদের কিনতে হবে না। এরকম ছোট ছোট যে ব্রাঞ্চগুলো আমরা পিঞ্চিং করছি বা হার্ড প্রুনিং করার পর ফেলে দিই, তো এই ব্রাঞ্চগুলো থেকেই কিন্তু আবার নতুন চারা তৈরি করা যাবে। কিভাবে খুব সহজে চারা তৈরি করতে হয় আমি এই ভিডিওতেই তোমাদের দেখিয়ে দেবো। তো তার আগে বাগানে যতগুলো গাছ আছে, জেট প্ল্যান্ট আছে, প্রত্যেকটা জেট প্ল্যান্টের কিন্তু আমি হালকা করে সফট প্রুনিং করছি। তো এটা করলে কিন্তু গাছের খুব ভালো লুক তৈরি করা যায়, খুব বুশি তৈরি হয় গাছ। তোমরা যদি তোমাদের বাগানের জেট প্ল্যান্টকে খুব ভালোভাবে বুশি তৈরি করতে চাও তাহলে অবশ্যই পিঞ্চিং করে ফেলো। টিপস নাম্বার 4, ছোট থেকেই যদি জেট প্ল্যান্টকে তোমরা বনসাই লুক দিতে চাও তাহলে এই ধরনের একটা ডাল সংগ্রহ করবে। পিঞ্চিং করার পর অথবা কোথাও থেকে যদি কোনো ডাল একটা সংগ্রহ করতে পারো, তো এইরকম একটা লম্বা সাইজের ডাল সংগ্রহ করবে। যে ডালটা প্রতিস্থাপন করার পর থেকে যখন থেকে গাছের ভালো গ্রোথ হবে, গাছটা কিন্তু ধীরে ধীরে বনসাই তৈরি হবে। এই ছোট্ট ডালটা থেকে আগে চারা তৈরি করতে হবে, তারপর কিন্তু মাটিতে প্রতিস্থাপন করতে হবে। তো কিভাবে এই গাছের ডাল থেকে আমরা খুব সহজে চারা তৈরি করতে পারবো সেটা আগে দেখে নেওয়া যাক। চারা তৈরি করার জন্য যে মিডিয়াটা আমাদের লাগবে সেটা হলো লাল মোটাদানার বালি। লাল মোটাদানার বালি ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমার টবের মধ্যে অলরেডি লাল মোটাদানার বালি দেওয়া আছে, অন্য ডাল প্রতিস্থাপন করা আছে। তো সেখানেই আমি একটা ছোট্ট হোল তৈরি করে এই জেট প্ল্যান্টের চারাটাকে আমি ডালটাকে প্রতিস্থাপন করছি। তো কয়েকদিনের মধ্যেই কিন্তু এই গাছের ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। তো 15 থেকে 20 দিন সময় লাগবে। টবটাকে প্রথমে ছায়া জায়গায় রাখতে হবে এবং টবের মিডিয়া যেন সবসময় ভেজা থাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। মাঝে মধ্যে এই গাছের ওপর ফাঙ্গিসাইডের স্প্রে করতে হবে, তা না হলে কিন্তু কাণ্ড পচে যেতে পারে।
বন্ধুরা, এটা তো দেখালাম একটা ডাল থেকে কিভাবে আমরা বনসাই তৈরি করব, কিন্তু খুব সহজে প্রথম থেকে যদি তোমরা বনসাই লুক দিতে চাও জেট প্ল্যান্টে তাহলে কিভাবে তৈরি করবে। তো তার জন্য কয়েকটা সোজা সোজা ডাল লাগবে। তো আমি এখানে 3টে ডাল নিয়েছি, তোমরা এখানে কিন্তু 4টে 5টা 10টা যত খুশি ডাল নিতে পারো। তো এই ডালগুলোর একটা সাইডের ছাল আমি তুলে নিয়েছি। প্রত্যেকটা ডালের একটা সাইডের ডাল ছাল কিন্তু তুলে নিতে হবে, হালকা করে ছালটাকে তুলে নিতে হবে ব্লেডের সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে। এরপর লাগবে সুতো দিয়ে দেখো প্রত্যেকটা ডাল আমি বেঁধে দিচ্ছি। যে ছালের অংশগুলো আমি তুলেছি সেই একই দিকে কিন্তু সেই ছাল ওঠা ডালগুলোকে একই দিকে রাখতে হবে। তো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু সুতো দিয়ে এভাবে বেঁধে দিচ্ছি। এগুলো কিন্তু ধীরে ধীরে জুড়ে যাবে, একে অপরের সঙ্গে ধীরে ধীরে জুড়ে যাবে, সেই কারণেই ছাল তোলা দিকগুলোকে একদিকে রাখতে হবে। তো ভালোভাবে আমি কিন্তু এগুলোকে বেঁধে দিলাম। এবার একটা মিডিয়া তৈরি করে এই ছোট্ট যে চারাটা আমি তৈরি করলাম 3টে ডাল একসাথে জুড়ে, তো এটাকেই আমি এর মধ্যে প্রতিস্থাপন করব। জেট প্ল্যান্টের মিডিয়া তৈরি করার জন্য নিতে হবে 40% মাটি, 40% কম্পোস্ট আর 20% লাল মোটা দানার বালি। আর কিছুই নেওয়ার প্রয়োজন নেই, বালিটা অবশ্যই রাখতে হবে। বালি মিডিয়া হলে তবে কিন্তু খুব ভালো গাছের গ্রোথ হয়। তো দেখো ঠিক মিডিল বরাবর আমি প্রতিস্থাপন করে দিলাম এই 3টে ডালকে একসাথে বেঁধে। এরপর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল এবং ছায়া জায়গায় রেখে দেবো। কিছুদিনের মধ্যেই কিন্তু গাছে তোমরা গ্রোথ লক্ষ্য করতে পারবে। তারপর যখন গাছে গ্রোথ আসবে তখন থেকে সকালবেলার জন্য 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য গাছকে রোদ্দুরে রাখতে হবে। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা এইভাবে 4টে 5টা বা 6টা ডাল একসাথে জুড়ে গাছগুলোকে প্রতিস্থাপন করেছিলাম এবং 15 থেকে 20 দিন পর থেকেই কিন্তু গাছের নতুন গ্রোথ শুরু হয়েছে। তো তারপর থেকে গাছগুলোকে আমি সানলাইটের মধ্যেই রেখেছিলাম। তো এই ভিডিও আমি কিন্তু এর আগেও দেখিয়েছি তোমাদের যে কিভাবে খুব তাড়াতাড়ি প্রথম থেকে জেট প্ল্যান্টের বনসাই করা যায়। তো এটা যেটা দেখছো এই গাছটা কিন্তু আমার বাগানের প্রথম জেট প্ল্যান্ট। তো এটা আমি যখন ছোট চারা গাছ প্রতিস্থাপন করেছিলাম, একটা ডাল থেকেই চারা তৈরি করেছিলাম, তখন থেকেই কিন্তু ধীরে ধীরে গাছটা মোটা হচ্ছে এবং এটা কিন্তু একটাই গাছ, এটা কোনো জোড়া গাছ নয়, একটাই গাছ। তবে এইরকম প্রথম থেকে যদি মোটা করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু একসাথে 3টে 4টে ডালকে একসাথে করে গাছ প্রতিস্থাপন করতে হবে। বন্ধুরা, এরপর যে কাজটা আমাদের করতে হবে, গাছের পাতা সব সময় পরিষ্কার রাখতে হবে। তার জন্য মাঝে মধ্যে ফাঙ্গিসাইড মিশ্রিত জল গাছে স্প্রে করবে বা ফ্রেশ ঠান্ডা জল গাছের পাতায় স্প্রে করবে। সব সময় পাতা যেন পরিষ্কার থাকে, পাতার মধ্যে কখনো যেন ধুলো ময়লা জমা হয়ে না থাকে। বন্ধুরা, এতক্ষণ তো বললাম কয়েকটা টিপসের কথা, এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অর্গ্যানিক খাবার আমি প্রয়োগ করে দেখাবো বন্ধুরা, এবং সম্পূর্ণ অর্গ্যানিক খাবার প্রয়োগ করেই জেট প্ল্যান্টের পাতা থাকবে অল টাইম সবুজ এবং সতেজ। বন্ধুরা, তার জন্য প্রথমে টবের মিডিয়াটা হালকা করে খুশে নিতে হবে, টবের মিডিয়া যেন একেবারে জমাট বেঁধে না থাকে। ক্র্যাসুলা ওভাটা অথবা জেট প্ল্যান্ট যে কোনো গাছেই কিন্তু এই খাবার তোমরা প্রয়োগ করতে পারবে। যখন টবের মিডিয়া এরকম শুকনো থাকবে তখনই কিন্তু গাছে খাবার প্রয়োগ করবে, ভেজা মাটিতে কখনোই খাবার প্রয়োগ করা যাবে না। জেট প্ল্যান্টের পাতায় যেহেতু জল জমা হয়ে থাকে তাই অতিরিক্ত জল কিন্তু জেট প্ল্যান্টে একেবারেই প্রয়োগ করা যাবে না। সপ্তাহে যদি 2 দিন জল প্রয়োগ করো তাহলেও জেট প্ল্যান্ট কিন্তু বেঁচে থাকবে, কিন্তু যদি প্রতিদিন জল প্রয়োগ করো তাহলে জেট প্ল্যান্টে নানা ধরনের সমস্যা আসবে। বন্ধুরা, প্রথম যে খাবারটা আমি গাছে প্রয়োগ করব সেটা হলো ফ্রেশ চা পাতা। তোমরা এখানে ইউজ করা চা পাতাও নিতে পারো, ইউজ করা চা পাতা হলে 3 চামচ আর ফ্রেশ চা পাতা হলে 1 চামচ পরিমাণ। যে কোনো লিফি প্ল্যান্টে আমরা যদি চা পাতা অথবা কফি পাউডার প্রয়োগ করতে পারি দুর্দান্ত রেজাল্ট দেখা যায়। বন্ধুরা, চা পাতার মধ্যে আছে ট্যানিক অ্যাসিড, চা পাতা গাছের মাটিকে অ্যাসিডিক রাখে এবং চা পাতার মধ্যে আছে নাইট্রোজেন, যেটা গাছের মাটিকে অ্যাসিডিক তো রাখে, তার সাথে সাথে গাছের পাতা থাকে সবুজ এবং চকচকে। প্রত্যেকটা গাছে কিন্তু টবের সাইজ অনুযায়ী চা পাতা প্রয়োগ করতে হবে। চা পাতা 1 চামচ করে প্রয়োগ করার পর এরপর দ্বিতীয় যে খাবারটা আমি গাছে প্রয়োগ করব এটা হলো সয়াবিনের গুঁড়ো। বন্ধুরা, সয়াবিন আমরা যে সয়াবিন খাই, যে সয়া চাংস, সেই সয়াবিন গুঁড়ো করে 1 চামচ আমি গাছের মাটিতে প্রয়োগ করছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, সয়াবিন গাছের কোন উপকারে লাগে? সয়াবিনের মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন, যা গাছের পাতাকে সবুজ রাখে এবং গাছের বৃদ্ধিতে সহায়তা করে। সয়াবিনের মধ্যে আছে ভিটামিন এ, ই, সি। এছাড়াও আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক। যদি কোনো গাছের পাতা ঝরে যায় বা গাছের পাতা যদি কুঁকড়ে থাকে তাহলে এই সয়াবিন প্রয়োগ করলে সেই রোগগুলোও কিন্তু ঠিক হয়ে যায়। সয়াবিনের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু সয়াবিন ভেজানো জলও গাছে প্রয়োগ করতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। একটা 6 ইঞ্চি টবে আমি 1 চামচ ফ্রেশ চা পাতা দিলাম এবং 1 চামচ সয়াবিনের গুঁড়ো দিলাম। যদি টবের সাইজ ছোট হয় সেক্ষেত্রে কিন্তু পরিমাণ কম প্রয়োগ করতে হবে।
হাফ চামচ চা পাতা এবং হাফ চামচ সয়াবিনের গুঁড়ো প্রয়োগ করতে হবে। তো এই খাবার গাছে প্রয়োগ আমি কিন্তু 15 দিন আগে করেছিলাম, অর্থাৎ মাসে 2 বার করে প্রয়োগ করতে হবে এবং গাছের রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ, নতুন নতুন কিন্তু পাতা গাছে ভরে গেছে। প্রত্যেকটা গাছে কিন্তু একই রকম রেজাল্ট তোমরা দেখতে পাবে। এরপর গাছে প্রয়োগ করতে হবে ভরপুর মাত্রায় জল। যেহেতু টবের মাটি একেবারেই শুকনো ছিল, তাই ভরপুর মাত্রায় জল কিন্তু খাবার প্রয়োগ করার পর আমাকে দিতে হবে। যদি তোমাদের টবের মাটি নিচের দিকে ভেজা থাকে, উপরের দিকে যদি শুকনো থাকে, তাহলে অল্প মাত্রায় জল প্রয়োগ করতে হবে। আবারও বলছি, যদি দেখা যায় যে জেট প্ল্যান্টের পাতা খুব বেশি হলুদ হয়ে ঝরে পড়ছে, তাহলে আগে জেট প্ল্যান্টকে রিপোর্ট করতে হবে। টবের ড্রেনেজ সিস্টেম ঠিক করে ভালোভাবে মাটি তৈরি করে গাছকে রিপোর্ট করো, তারপর 1 সপ্তাহ পর গাছে খাবার প্রয়োগ করো, তাহলে দেখবে গাছের ভালো গ্রোথ হবে। অসুস্থ গাছে খাবার প্রয়োগ করলে সেই গাছের কিন্তু কোনো রকম কোনো বৃদ্ধি হবে না, উল্টে গাছের আরও বেশি ক্ষতি হবে। এই সমস্ত খাবার প্রয়োগ করার পাশাপাশি গাছের পাতায় যদি যে কোনো সিউইড লিকুইড স্প্রে করতে পারো, তাহলে কিন্তু গাছের পাতা সবসময় সবুজ থাকবে এবং গাছে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তাছাড়া ফাঙ্গিসাইড কিন্তু মাসে 2 বার অবশ্যই স্প্রে করতে হবে, কারণ এই গাছে ফাঙ্গাস প্রবলেম খুব বেশি দেখা যায়। পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয় না, তাও মাঝে মধ্যে নিম তেল তোমরা স্প্রে করতেই পারো। এই কয়েকটা টিপস যদি তোমরা এই মার্চ মাসের শেষ সপ্তাহে ফলো করতে পারো, তোমাদের বাগানের গ্রীষ্মকালে কিন্তু জেট প্ল্যান্ট নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আমার জেট প্ল্যান্টের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জেট প্ল্যান্ট নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে, তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।